আম জনতা থেকে নিয়ে এলিট ক্লাস, আম কে না পছন্দ করে, সবাই করে। হিস্ট্রিতে গল্প আছে, শেরে বাংলা একে ফজলুল হক নাকি একবারে এক বসায় 48টি আম খেয়েছিলেন। মৌলানার ভাসানীর রেকর্ড নাকি তার থেকেও উপরে। যাই হোক, বুঝতে পারছেন আজকের এপিসোডের টপিক কি। ইটস অল অ্যাবাউট ম্যাঙ্গোজ। আমি নওয়াফ নাসির এখানে আছি আপনাদের সাথে অন যোগফল। নাও 6000 বছর আগে ফর দ্য ফার্স্ট টাইম আমরা হয়তো আম খেয়েছি। সেটা হতে পারে পার্বত্য চট্টগ্রামের কোনো এক এলাকা, বা মিয়ানমার, বা উত্তর ভারতে। তখনকার আম কিন্তু অবশ্য এখনকার মতো ছিল না, বেশ আঁশযুক্ত ছিল এবং অনেক টক ছিল। এরপর থেকেই তারা যখন টেস্টটা লাইক করলো, আমের কদর কিন্তু বাড়তে শুরু করলো এবং আম নিয়ে আমরা কাজও করা শুরু করলাম। we're back. কাঁচা আম কখন খাবো বুঝতে পারছি না। যাই হোক, ভারতীয় উপমহাদেশে আমের কদর ছিল কম বেশি সবসময়। তবে নথিপত্রে পাওয়া যায় মুঘল আমল থেকে প্রাতিষ্ঠানিকভাবে আমের যত্ন শুরু হয়। সম্রাট আকবর 1 লাখ আম গাছের চারা দিয়ে বাগান করেছিলেন। সে সময় অন্যান্য রাজা বাদশারাও আমের ইঞ্জিনিয়ারিংয়ে পৃষ্ঠপোষকতাতে পিছপা হননি। 16 শতকে পর্তুগিজদের ভারতবর্ষে আগমন এখানকার খাদ্য সংস্কৃতিতে অনেক কিছুই নতুনত্ব তারা নিয়ে আসে। আমেও তারা বেশ কিছু নতুন জাতের উদ্ভাবন ঘটান। বাংলায় আম শব্দটি এসেছে সংস্কৃত আম্র থেকে। আমের যে ইংরেজি নাম ম্যাঙ্গো, সেটার নামকরণেও পর্তুগিজদের একটা ভূমিকা রয়েছে। ইংরেজিতে ম্যাঙ্গো শব্দটি সম্ভবত তামিল মানকেই কিংবা তামিল মাঙ্গা শব্দ থেকে এসেছে। যখন পর্তুগিজ ব্যবসায়ীরা দক্ষিণ ভারতে বসতি স্থাপন করে, তারা নাম হিসেবে ম্যাঙ্গো শব্দটি গ্রহণ করে নেয়। আর যখন ব্রিটিশরা 1600 এবং 1700 শতকের দিকে ভারতের দক্ষিণাঞ্চলের সাথে ব্যবসা শুরু করে, তখন ইংরেজি অভিধানে ম্যাঙ্গো শব্দটির জন্ম হয়। এখন আমি ফাইনালি একটু খাবো, যদিও কাঁচা আম। অনেক টক ভাই, আমি আর খেতে পারবো না, এটা অনেক টক। বাট আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই। এই ছড়াটা শুনিনি এমন কোনো মানুষ কিন্তু নাই, ছোট থেকে বড় করে সবাই। এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আম জাতীয় ফল 3টি দেশের। কে? ভারত, পাকিস্তান এবং ফিলিপিন্স। বাংলার ইতিহাসের সাথে আমের সম্পর্ক কিন্তু অনেক দিনের, তাই আমাদের দেশে আম গাছ কিন্তু জাতীয় বৃক্ষ। বিশ্বের অন্য কোনো দেশে আম গাছকে জাতীয় গাছের মর্যাদা কিন্তু দেওয়া হয়নি। 2010 সালের মন্ত্রিপরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আম গাছকে জাতীয় বৃক্ষ হিসেবে ঘোষণা করা হয়। কেন আম গাছকে জাতীয় বৃক্ষ হিসেবে ঘোষণা করা হলো, এর পিছনে বেশ কয়েকটি কারণ আছে। নাম্বার 1, আম গাছ দেশের সর্বত্রই সহজে জন্মায়। নাম্বার 2, আমাদের জাতীয় সঙ্গীতে কিন্তু আম গাছের মেনশন করা আছে। নাম্বার 3, মহান ভাষা আন্দোলনের সময় ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার সমাবেশ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়। নাম্বার 4, 1971 সালে স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকার গঠিত হয় বৈদ্যনাথতলার আম্র কাননে। নাম্বার 5, 1757 সালের বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে ব্রিটিশদের হাতে পলাশীর আম বাগানে। অনেকগুলো ইন্টারেস্টিং পয়েন্টস আপনাকে বললাম। নাও, গাছের পরিচিতি, ফলের জনপ্রিয়তা, দেশের খাদ্য ও পুষ্টির নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা ইত্যাদি বিষয় বিবেচনা নিয়ে 2010 সালে সরকার আম গাছকে জাতীয় বৃক্ষ হিসেবে ঘোষণা করে। আম পাতা জোড়া জোড়া, এই ছড়া শুনিনি এমন কেউ কিন্তু নাই, ছোট থেকে বড় সবাই। তারপরে অন দি আদার হ্যান্ড, অপু দুর্গার আম আটির ভেপুর গল্প কিন্তু সবাই আমরা ছোটবেলায় অ্যাটলিস্ট একবার হলেও পড়েছি। না, আম যে এতগুলা জাতের আছে, অনেকগুলো ডিফারেন্ট নাম আছে, এগুলোর পিছনে কিন্তু ইন্টারেস্টিং স্টোরিজ আছে, যেটা আপনার সাথে শেয়ার করছি। 1800 সালে ফজলি বিবি নামে একজন ভদ্রমহিলা ছিলেন, যার একটি আম গাছ ছিল। সো তার এলাকায় যখন কালেক্টর সাহেব গিয়েছিলেন, উনি ওনাকে আপ্যায়ন করার জন্য তার গাছ থেকে আম পেড়ে আম খাওয়ান। কালেক্টর সাহেব আম খুব পছন্দ করেন এবং তাকে জিজ্ঞেস করে, হোয়াট ইজ দ্য নেম অফ দিস ম্যাঙ্গো? তো উনি খুব একটা ইংরেজি বুঝতেন না। তো নেম যখন শুনলো সেন্টেন্সে, তিনি ভাবলেন যে তার নিজের নাম জিজ্ঞেস করছে। তখন তিনি বলল ফজলি বিবি।
সেখান থেকে কালেক্টর সাহেব ভাবলো যে এই আমের নাম হয়তো ফজলি আম, তারপর থেকে কিন্তু ফজলি আম নামটা প্রচলিত হয়ে গেল। অন দি আদার হ্যান্ড আরেক রকমের আম আছে। একজন ভদ্রলোক ছিলেন যিনি, যার কয়েকটা আম গাছ ছিল বা আম চাষিও হতে পারেন তিনি। তো ওনার এলাকায় ওনার আম বেশ ফেমাস ছিল, বাট সেই ভদ্রলোক একবার একটি অ্যাক্সিডেন্টে তার পায়ে একটু সমস্যা হয়ে যায়, যে কারণে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। তো ওই ভদ্রলোকের আম এতই ফেমাস ছিল, সবাই বলতো ওই ল্যাংড়ার আম আন, ওই ল্যাংড়ার আম খুব মজা, আজকে ল্যাংড়ারই আম খাবো আমি। সেখান থেকে তার আমের নাম হয়ে যায় ল্যাংড়া আম, আজও যেটা আমরা খেয়ে যাচ্ছি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার আম পছন্দ না বা কখনো এর স্বাদ নেয়নি। বাট মজার জিনিস হচ্ছে, আমার নিজের আপন ছোট ভাই নাবিল বা নিমরাজ যার নাম, ও আম পছন্দ করে না, যে কারণে ফ্যামিলিতে তাকে অনেকে এই জিনিসটা, এই ব্যাপারটা সহ্যই করতে পারে না এবং বলে যে সে অনেক উইয়ার্ড এবং অনেকে বলে ঢং করে। সে অ্যাকচুয়ালি আম লাইক করে, বাট সে সবার মতো হতে চায় না দেখে আম লাইক করে না। যাই হোক, শুধুমাত্র অটো কিউ গবেষকেরা ভারতীয় উপমহাদেশে আমের প্রায় 1650টি জাতের একটি তালিকা তৈরি করেছেন বলে জানা যায়। এদেশে আমের সেই বৈচিত্র্য ভরা ভুবনে এখনও রয়েছে হাজার খানেক জাতের আম। ঢাকায় 2019 সালে হওয়া জাতীয় ফল প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল আমের 75টি জাত। বৌভুলানি, বৃন্দাবনী, গোলাপবাস, টিক্কা ফারাস, মতিচুর, দুধিয়া, দিলশাদ, সিন্দুরি, খুদি খিরসাপাত, গোলাপ খাস, দেওভোগ, দুধসর সহ বিজ্ঞানীরা ধারণা বিভিন্ন আম বিষয়ক পুস্তক ও গবেষণার অভিজ্ঞতা থেকে জানা যায় এদেশে আমের প্রায় 800টি জার্মপ্লাজম রয়েছে। এসব আমের নামকরণ হয়েছে ভিন্নভাবে। বাগান মালিক তার নিজের নাম, স্ত্রীর নাম, পুত্রের নাম, আই হোপ যে তাদের মিস্ট্রেসের নাম দিয়েও এই নামগুলা দিয়েছেন। সারা দেশে কিন্তু আমরা অনেক আম গাছ দেখতে পাই। অনেক আম গাছ ন্যাচারালি হাইব্রিড হয়ে জন্মায়। এসব আম কিন্তু অন্য আমের চেয়ে একটু আপনার ধরেন রং বা স্বাদ একটু যদি ডিফারেন্ট হয়, তখন আমরা কিন্তু একটা নতুন জাত পেয়ে যাই। তবে আমাদের যত সিটিজরা ডেভেলপড হচ্ছে, যত নতুন বিল্ডিং হচ্ছে, আমরা কিন্তু পুরানো সেই বয়স্ক আম গাছগুলি কেটে ফেলছি, যে কারণে আমরা কিন্তু অনেক আমের জাত হারিয়েও ফেলছি। এখন আপনাদেরকে বলবো একটি আমের ভিতরে আমরা কি কি পেয়ে থাকি। অনেক জায়গায় রিসার্চ কিন্তু বলছে যে একটি আমের ভিতরে যে ক্যালোরি এবং সুগার থাকে সেটা মানুষের শরীরের জন্য বেশ ভালো, এবং পরীক্ষায় দেখা গেছে প্রতিদিন একটি আম শরীরের সুগার ভারসাম্য বজায় রাখতে চমৎকার সাহায্য করতে পারে। পাকা আমে প্রোটিনের মাত্রা অনেক বেশি থাকে। প্রত্যেক 100 গ্রাম আমে 2740 মাইক্রোগ্রাম ক্যারোটিন থাকে। আরও আছে 1.3 grams of iron, 14 milligrams of calcium, 16 milligrams of phosphorus, 16 milligrams of vitamin C এবং 0.9 milligram riboflavin। আরও আছে 0.08 milligram thiamine। আমরা যে শুধু আম কেটে কেটে খাই তাই কিন্তু না। কাঁচা ও পাকা আম থেকে বাণিজ্যিকভাবে অনেক কিছুই বানানো হয়, যেমন আমচুর, চাটনি, মোরব্বা, জুস, জ্যাম, জেলি, স্কোয়াশ, আমসত্ত্ব, লিকার, পাল্প, টফি, মধু, বরফি, পাউডার সহ আরও অন্যান্য অনেক ড্রিঙ্কসও কিন্তু আমরা আম দিয়ে বানিয়ে থেকে থাকি। আম গাছের শিকড়, বাকল, কাঠ, পাতা, ফলসহ প্রত্যেকটি অঙ্গ মানুষের ডেইলি লাইফে বিভিন্ন কাজে আসে। খাদ্য, জ্বালানি, আসবাবপত্র, বাসস্থান তৈরি, পশু খাদ্য, ওষুধপত্র তৈরি সহ আরও অন্যান্য অনেক ইউজেস কিন্তু আছে এই আমের। এছাড়াও আম বৃক্ষ জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ বিদায় এর কার্বন সংরক্ষণ ক্ষমতা বেশি হওয়ায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ একটি ভূমিকা কিন্তু পালন করে যাচ্ছে। দেশে উৎপাদিত আমের প্রায় 80% সরাসরি আমরা খেয়ে থাকি, আর বাকি 20% প্রক্রিয়াজাত আমরা কিন্তু করি। আম গাছের কচি পাতার রস কিন্তু এটার অনেক ঔষধি গুণও আছে। আগেকার দিনে আমরা শুনতাম, এখনও অনেকে ইউজ করে, এটা দাঁতের ব্যথায় ইউজ হয়। এছাড়া অন্যান্য অনেক রোগ মোকাবেলাও কিন্তু আমরা এইগুলা ইউজ করতে পারি, যেমন ডায়রিয়া, আমাশা, ইউরিন ইনফেকশন, জ্বর, বুকের ব্যথা থেকে শুরু করে অন্যান্য আরও বেশ কিছু ইউজেস কিন্তু আছে।
রাজশাহী, যশোর, কুষ্টিয়া, দিনাজপুর ও রংপুর জেলা উন্নত মানের আমের জন্য বিখ্যাত ছিল। এসব এলাকা প্রধানত ল্যাংড়া, গোপালভোগ, ফজলি, হিমসাগর, মোহনভোগ, গোলাপ খাস, সূর্যপুরী, মিশ্রি বা মিশরি বলে অনেকে, মিশরি ভোগ বা মিষ্টি ভোগ, আশ্বিন সহ প্রায় কয়েকশো জাতের আম উৎপাদনে বেশ নাম করা ছিল। বর্তমানে সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং বরিশাল অঞ্চলের জেলাগুলোতেও এই জাতের আম প্রচুর উৎপাদন হচ্ছে। মিয়াজাকি শব্দের অর্থ হচ্ছে সূর্য ডিম। সকালের লাল সূর্য, আবার আকৃতিতে ডিমের মতো, সব মিলিয়ে সূর্য ডিম। এই আম কিন্তু সাধারণ মানুষের কপালে জোটে না, কারণ এর অনেক উচ্চ মূল্য। কিন্তু কতটা উচ্চ মূল্য? মিয়াজাকি এগ্রিকালচারাল ইকোনমিক ফেডারেশনের হিসাব অনুযায়ী জাপানের সূর্য ডিম বা মিয়াজাকি বিশ্বের সবচেয়ে দামি আম। জাপানে 2019 সালে একজোড়া মিয়াজাকির দাম উঠেছিল কত জানেন? $5,000, অর্থাৎ 5 লাখ টাকারও বেশি। জাপানে মিয়াজি যুগ হিসেবে ধরা হয় 1868 থেকে 1912 সাল পর্যন্ত সময়টাকে। এই সময় মিয়াজাকি আমের উদ্ভব হয়, তবে এর চাষ কিন্তু বেশি করে শুরু হয় গত শতকের 70-এর দশকে। মাখনের মতো মোলায়েম, সুগন্ধে আর রসে ভরপুর হওয়ায় এই আমের এত কদর। বাংলাদেশে মিয়াজাকির বাণিজ্যিক উৎপাদন এখনো সেভাবে শুরু হয়নি। শখের বশেই অনেকে আমের চারা জাপান থেকে এনে লাগিয়েছেন, কিন্তু ধীরে ধীরে এর বাণিজ্যিক উৎপাদন কিন্তু বাড়ছে। বাংলাদেশের শুরুর দিকে প্রতি কেজি আম 5,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। গত কয়েক বছরে অনেক খামারি 2,000 টাকাতেও কিন্তু বিক্রি করেছেন, এর কমেও কেউ কেউ বিক্রি করতে পেরেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে এই যাবৎকালের সর্বোচ্চ 25 টন মিয়াজাকি উৎপাদন করা হয়েছে এবং তার আগের বছর হয়েছিল 24 টন। থাইল্যান্ড ভিত্তিক ব্যানানা ম্যাঙ্গো স্বাদে ও গন্ধে বেশ অন্যরকম। দেখতে কলার মতো লম্বা হয়, পাকার সময় দুধে আলতা মেশানো গোলাপি রঙের হয় এবং এটার আটিটা চৌকা পাতলা হয়। রয়েছে প্রকৃত আমের স্বাদের মধ্যে। অন্য সব আমের তুলনায় এই বিশেষ জাতের আম তুলনামূলকভাবে আরো বেশি মিষ্টি হয়। বাংলাদেশের আম এখন ঘ্রাণ ছড়াচ্ছে বিশ্ব আম বাজারে। আম বাংলাদেশের মোট রপ্তানির প্রায় 40% জায়গা দখল করে নিয়ে আছে। 2024 সালে বাংলাদেশের 37টি কোম্পানি ইউরোপ সহ 38টি দেশে প্রায় 3,092 টন আম রপ্তানি করেছে। খিরসাপাত, ফজলি, লারা ও আশিনা বাংলাদেশের জিআই স্বীকৃতিপ্রাপ্ত আম। বর্তমানে আম উৎপাদন বিশ্বে বাংলাদেশের অবস্থান 7th। গত 7 বছরে আমের উৎপাদন ও রপ্তানি রিসার্চ আমাদেরকে বলছে 2016-17 সালে আমের মোট উৎপাদন ছিল 21,43,000 মেট্রিক টনস। রপ্তানির পরিমাণ ছিল 309 মেট্রিক টনস। সেই তুলনায় বাংলাদেশে 2022-23 সালে 1,23,998 হেক্টর জমি থেকে 14,82,937 মেট্রিক টন আম উৎপাদন হয় এবং হেক্টর প্রতি গড় ফলন ছিল 11.96 মেট্রিক টনস। আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যে আমের দুইটা জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আপনার হাতে আম আসা পর্যন্ত পিছনের প্রসেসটা, আর সেকেন্ড আমের সিন্ডিকেট কি এবং কিভাবে হচ্ছে। যে বছর আমের উৎপাদন ভালো হয় তার ঠিক পরের বছরে কিন্তু আমের উৎপাদন ওরকম একটা ভালো হয় না। ভালো হলে সেটাকে অন ইয়ার বলে, আর খারাপ হলে সেইটাকে বলে অফ ইয়ার। এটাই প্রকৃতির নিয়ম। তবে ইদানিং আমের কম উৎপাদনে উচ্চ তাপমাত্রা ও কম বৃষ্টিপাত একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। গ্রাহক পর্যায় পর্যন্ত আম এসে পৌঁছানোর জন্য আড়তদারদের পর কয়েক দফায় হাত বদল হচ্ছে এই আম। এই জন্য দাম ক্রমশ বাড়তে থাকে স্টেপ বাই স্টেপ। সেক্ষেত্রে শেষ পর্যন্ত কত দামে আম বিক্রি হচ্ছে তা তখনই নির্ধারিত হয় যখন আম পাইকারি বিক্রেতাদের হাতে এসে পৌঁছায়। এর পরের ধাপে গিয়ে পাইকারি যারা করে তারা তাদের খুচরো বিক্রেতাদের কাছে আম বিক্রি করেন, আর সর্বশেষ তারা সেটা গিয়ে বিক্রি করে আমাদের হাতে, কাস্টমারদের হাতে। বাজারে প্রায় সব ধরনের আম কিন্তু এখন 100 টাকার ঊর্ধ্বে,
পার কিলো যদি আমি কথা বলি। বাট আপনি যদি চিন্তা করে দেখেন একটা মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির জন্য সেটা এফোর্ড করা কি খুব একটা ইজি ব্যাপারটা না। 100 টাকা কেজি হলে সে হয়তো খুব বেশি কিনতে পারছে না। বাট দিস ইজ ওয়ার দ্য স্যাড পার্ট ইজ, আমাদের দেশে এত আম হয়, আম আমাদের, তারপরও মন ভরে আম খেতে পারছে না ম্যাস পিপল। এটা কিভাবে হয়? একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমার কাছে আপনাদেরকে এবং আমাকে অ্যাড্রেস করে একটা চিঠি এসছে। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম একজন ভদ্রলোক, যোগফলের ফ্যান মনে হয়, সে চিঠি পাঠিয়েছিল এই বলে যে নওয়াব ভাই আপনার তো মোচ পেকে যাচ্ছে, মোচে কলপ করেন না কেন। তো তারপরে আজকে সেকেন্ড চিঠি পেলাম কার থেকে জানেন? আম গাছ থেকে। সো এটা বসে জমিয়ে পড়তে হবে, আপনাদেরকে শোনাতে হবে, একটু বসে পরিমাণে। রূপায়ণ দাদা একটু চেয়ার দিবেন, একটু প্লিজ, একটু বসে পড়বো। থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ ভাই। না আজকাল লাগবে না, পরে খাবো, শ্যুটের পরে। ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের রূপায়ণ দাদা, ভেরি নাইস একজন ভদ্রলোক। তো আপনাদেরকে এখন আমি চিঠিটা পড়ে শোনাই। আম গাছ লিখেছে, প্রিয় দর্শক আমাদের শুভেচ্ছা নিন, আমরা কতিপয় হতভাগা আম গাছ। হ্যাঁ, আমরা আপনাদের অতি আদরের আমরুপালি, হাড়ি ভাঙা বা এই ধরনের কোনো আম নই। আমাদের কোনো নাম নেই, নেই কোনো বংশ পরিচয়। আপনারা একান্ত দয়া করে নাম দিয়েছেন আটি আম। আমাদের জন্মের কথাও আমরা মনে করতে পারছি না, এতদিনে সব ভুলে গেছি। শৈশব কৈশোরে কে বা কারা আমাদের অতি যত্নে লালন পালন করলো সেসব কিছুই আজ কিন্তু মনে নেই। শুধু এতটুকু বলতে পারি, তখন যে শিশু কিশোররা আমাদের ছায়াতলে খেলতো, ঝড়ের দিনে হই হুল্লা করে আম কুড়াতো, তাদের কাউকে এখন আর কিন্তু দেখা যায় না। তারা কি আজও বেঁচে আছেন? আর দু একজন বেঁচে থাকলেও তারা তো এখন প্রবীণ, তাদের হয়তো সে শক্তি নেই যে আমাদের সঙ্গে এসে দেখা করে যাবে। জানেন, সেকালের সেসব শিশু কিশোররা আমাদেরকে খুব ভালোবাসতো। তারা পাকা আম খাওয়ার জন্য সকাল বিকেল ঘুরঘুর করত। না ভাই, আমরা কোনো আপত্তিও কিন্তু করতাম না। বেশ ইমোশনাল একটা মেসেজ কিন্তু তারা আমাদের কাছে লিখেছে। বরং সুখই পেতাম, খুব ভালো লাগতো তাদের। কিন্তু এখনকার ছেলেমেয়েরা পাকা আমের আশায় দিন গোনে না, বরং লাঠি সোঁটা দিয়ে ঝাঁটাঝাঁটি করে অকালে কাঁচা আম সব নষ্ট করে ফেলছে। কথাটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে, অ্যাকচুয়ালি কিন্তু এই জিনিসগুলো হয়। আর শিশুদের কথা যদি বলি, আপনারা বয়স্করা তো, শিশুদের কথা কি বলবো, শিশুদের কথা কি বলবো, আপনারা বয়স্করাই তো আরও নিষ্ঠুর। কথা ভুল না, আপনারা সুযোগ পেলেই ডাল কাটেন। কেউ কেউ আমাদের একবারে গা ঘেঁষে ঘর তৈরি করেন, দোকান তৈরি করেন, গায়ে পেরেক লাগিয়ে পোস্টার লাগান, ঠিকমতো নিঃশ্বাসও নিতে দেন না আমাদেরকে। এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভেবে দেখা দরকার। আমরা করি, গাছ ওখানে আছে, জাস্ট করে ফেলি, বাট কখনো চিন্তা করি না গাছের কথা। যাই হোক, তারপরে এভাবে একদিন আমাদের দম ফুরিয়ে যায়। আপনারা যখন তখনই উল্লাসে ফেটে পড়েন যে আমরা যখন মরে যাব, আপনারা ওয়েট করতে থাকেন যে আমাদের ডেড বডিটা নিয়ে আপনারা ফার্নিচার বানাবেন। হাউ স্যাড ইজ ইট যে তারা আমাদেরকে এভাবে করে লিখে পাঠাচ্ছে জিনিসটা। যাই হোক, প্রথম যৌবনে যেভাবে আগলে রেখেছিল সবাই, সেভাবে এখন আর কেউ যত্ন নেয় না আমাদের। প্রতি বছর বস্তা ভরা আম যে আর দিতে পারি না, তাই আজকে গণ্য করে কেটে দিয়ে ফার্নিচার বানানো হচ্ছে। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক, ভালো থাকবেন সবাই। ইতি হতভাগা আটি আম। আমার মনে হয় না এই লেটারটা পড়ার পরে আমার আর কোনো মেসেজ দেওয়া দরকার। তারা নিজেরাই কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে ইমোশনাল একটা মেসেজ দিয়ে বুঝিয়েছে কি ছিল, কি হচ্ছে, কি করা যেত। ইটস ভেরি স্যাড। আমের জন্মভূমি বাংলাদেশ। সেই পুরানো দিনে যখন আমরা পার্বত্য চট্টগ্রামে সেই ওয়াইল্ড ম্যাঙ্গোস পেলাম, তারপরে কিন্তু ম্যাঙ্গোজ হ্যাভ বিকাম অনলি আ ফ্রুট ফর দ্য এলিট ক্লাস। বাট এখন সেই ঘটনা কিন্তু আর নেই। এখন সবাই আম খেতে পারে এবং ফিউচারে যাতে সেটাই থাকে, সেটাই কিন্তু আমরা আশা করব। কখনো কোনো সিন্ডিকেট হয়ে আমের দাম যাতে আবার না বাড়িয়ে দেয়।
এবং এই আম গাছগুলো আমাদের যত্নও নিতে হবে আমাদেরকেই। কাজে অন দ্যাট নোট আই এম সাইনিং আউট ফ্রম যোগফল। আজকের এপিসোডটা ওয়াজ অল অ্যাবাউট ম্যাঙ্গোজ। ইটস মি নওয়াফ নাসির সাইনিং আউট। টেক কেয়ার, গুড বাই।